পরবর্তী বক্তা মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে বাজেট অধিবেশনের বক্তব্যে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটবেলায় আমাদের গ্রামে এক দুঃসম্পর্কের মামা ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার বাড়ির সামনে একটি বিশাল রাজকীয় তোরণ অথবা ফটক তৈরি করবেন, যাতে পুরো ইউনিয়নে ওনার আভিজাত্য এবং বড়ত্ব প্রকাশ পায়। তিনি চমৎকার নকশায় এক বুক অহংকার নিয়ে তোরণটি বানালেন। কিন্তু বিপত্তি বাধল তখনই যখন জানা গেল এই জাঁকজমকপূর্ণ তোরণটি বানানোর জন্য মামা বাসার চাল, ডাল, আলু সব বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের পাড়ায় যে একটা সমিতি ছিল, সমিতি থেকে বড় অঙ্কের একটা ঋণ নিয়েছেন। মাননীয় স্পিকার, পরের দিন আমার গ্রামেরই একজন যুবক, যিনি সমবায় সমিতিতে গিয়ে ক্ষুদ্র একটু ঋণ চাইলেন, একটা খামার করবেন। কিন্তু সমিতির কর্মকর্তা জানালেন, বাবা, আমার পক্ষে তোমাকে ঋণ দেওয়া সম্ভব নয়, কারণ তোমার মামা তোরণ বানানোর জন্য সমস্ত অর্থটুকু নিয়ে গিয়েছে, আমার সিন্ধুক এখন শূন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বিশাল যে বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, এই বাজেটটা দেখে আমার কাছে মামার সেই গল্পের কথাটাই মনে পড়ল। মাননীয় স্পিকার, যে বাজেটটা পেশ করা হয়েছে এটি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। যে বাজেটটাকে আমরা মনে করছি ঘাটতি এবং ঋণ নির্ভর একটি বাজেট। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে সমালোচনা করব, সরকারের ভুল ধরিয়ে দেবো, এটাই স্বাভাবিক। আমরা আয়না হয়ে ভুল ধরিয়ে দিতে চাই, এটা সরকারের সহ্য করতে হবে, নতুবা গণতন্ত্র অব্যাহত থাকবে না, ব্যাহত হবে। মাননীয় স্পিকার, যে ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেটটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এখানে 2,43,000 কোটি টাকার ঘাটতি এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। কিন্তু এনবিআর গত 3 বছরের মধ্যে তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। 80%ও তাদের লক্ষ্য পূরণ হয়নি। সেক্ষেত্রে এত বড় একটি ঘাটতির বাজেট কি করে পূরণ করবে, এটা সন্দেহের অবকাশ রয়েছে। আর ঋণের কথা শুনলে আমাদের খুব ভয় লাগে, কারণ 3 দিন আগেও পত্রিকায় দেখলাম যে ঋণের চাপে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। প্রায় পত্রিকায় পাই যে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে মানুষ আত্মহত্যা করছে, পালিয়ে বেড়াচ্ছে, কখনো নিজে আত্মগোপনে চলে গিয়ে কারাগারে অবস্থান করছে। আমার ভয় হয় যেভাবে ঋণের বোঝা আমার দেশের উপরে চাপছে, কখন যেন আত্মহত্যার মতো বড় ধরনের সমস্যা আমাদের উপর চেপে বসে। মাননীয় স্পিকার, আজ এমন সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন এই সংসদটি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, আর কয়েকদিন পরই ঐতিহাসিক জুলাইয়ের 2 বছর পূর্ত হতে যাচ্ছে। জুলাইয়ের সেই হত্যাকাণ্ডের যখন বিচার চলছে, তখন আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা এখন ময়দানে নামা শুরু করেছে, হুমকি ধামকি দিচ্ছে। শুধু তাই নয়, সরকারের যে পুলিশ বাহিনী রয়েছে তারা যখন প্রতিহত করতে যাচ্ছে, তাদের হত্যারও হুমকি দিচ্ছে। 2 বছরের মাথায় দেশের এই অবস্থা, এর পিছনে কারণও আছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিগত রেজিমে 2009 থেকে 2024 সাল পর্যন্ত পুলিশ সহ প্রশাসনের অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনে। আমরা জানি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কত পরিমাণে কিভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে শতভাগ আওয়ামী পরিবার অথবা সেই ফ্যাসিস্টের দোসর অথবা তাদের সহযোগী, তাদের পক্ষের লোক নিশ্চিত হওয়ার পর তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা বর্তমানে কি দেখি, সেই সময় যারা নিয়োগ পেয়েছে তারা সেই দোসরদের পক্ষে ছিল, তাদেরকে এখনো আবারও বিভিন্ন জায়গায় পদায়ন করে অনেক থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। যারা দায়িত্ব পালন করছে রেজিম সরকারের সময় চাকরি পেয়ে, তারা বর্তমান সরকারের পক্ষে অথবা জামাত, শিবির, বিএনপি, এনসিপি তাদের পক্ষে ভূমিকা রাখবে, এটা আমরা কতটুকু আশা করতে পারি? মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে একটু কথা বলতে চাই, জন্য আপনার কাছে 2 মিনিট সময় বাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি বাগেরহাট সদর আসনের এমপি। আমার এলাকায় নানান সমস্যায় জর্জরিত। এই এলাকায় দীর্ঘদিন যাবৎ শাসন করেছে ফ্যাসিস্ট সভায় রাজ পরিবার, যে কারণে
এই এলাকাটা উন্নয়নের দিক থেকে একেবারেই বঞ্চিত ছিল। আমার কাছে মনে হয় যে সময় 4 দল দেশ শাসন করেছে 2001-এ, যে সময় ফ্যাসিস্ট সরকার এসেছে তখন থেকেই আমার এলাকায় উন্নয়ন একদম বন্ধ হয়ে গিয়েছে। 17 বছরের মধ্যে আমরা প্রায় বলে থাকি যে 17 পয়সার উন্নয়ন আমার বাগেরহাটে কখনো আমরা দেখতে পাইনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বাগেরহাটে প্রস্তাবিত খানজাহানি বিমানবন্দর, যে বিমানবন্দরটি সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আমরা যাকে বলি খালেদা জিয়া, তিনি সেটা উদ্বোধন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই বিমানবন্দরটি আলোর মুখ দেখেনি। এজন্য আমি অনুরোধ করছি, বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, 80 বছর ধরে আমার বাগেরহাটে একটি রেল লাইন চালু ছিল, বাগেরহাট খুলনার রেল লাইন, কিন্তু এক অজানা কারণে সেই রেল লাইনটা বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে 25 বছর আগে। আমি দাবি করছি মাননীয় রেলমন্ত্রীর বাড়ি আমার জেলাতেই, আমি দাবি করছি সেই বন্ধ হয়ে যাওয়া রেল লাইনটা চালু করে আমার বাগেরহাট এর মানুষের চলাফেরার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য সুন্দর সুযোগ করে দেবেন। বাগেরহাটের জেলা শিল্পকলা একাডেমি রয়েছে, যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সংস্কার অথবা নতুন ভবন করা অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুমে আমার আসন বাগেরহাট সদর উপজেলা এবং কচুয়ায় জলাবদ্ধতার ব্যাপক আকার ধারণ করে। জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শিল্পনগরী বিসিক একটি রয়েছে, যা আমি ছোটবেলা থেকে একইভাবে দেখে আসছি। দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া নেই, বিসিকটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সংস্কার করা প্রয়োজন। আমার পৌরসভায় সেবার মান নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। ঋণের ভারে জর্জরিত পৌরসভাটি, এদিকে নজর দেওয়ার জন্য বলছি। আমার এলাকায় বড় একটি শিল্প, পান শিল্প, যার উপরে অসংখ্য মানুষের জীবন নির্বাহ করে। এই পান একসময় বিদেশে রপ্তানি করা হতো, কি কারণে যেন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। আমি এই পানটার আবারও রপ্তানি করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।